বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায়, তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা। বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। তো আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছিলাম, কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। আমি জিয়াউল হাসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। প্রধানত তাদের যুক্তি ছিল যে বাংলাদেশে যেহেতু কোনো যুদ্ধ হয়নি জুলাই আগস্ট মাসে, সুতরাং যুদ্ধ না হলে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয় না, এবং সেই কারণে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এই ট্রাইব্যুনালে হবে না। 2 নম্বর যুক্তি ছিল যেহেতু সংসদ নাই, সেই কারণে কোনো অর্ডিন্যান্স পাশ করে যে আইনের কিছু সংশোধনী আনা হয়েছে সেটা অবৈধ হয়েছে, সেই কারণে তার বিচার এখানে চলবে না। আর এই মোটা থেকে এই দুটোই তাদের কথা ছিল, এবং বলেছিল যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে অভিযোগ বা অপরাধের এই বিষয়টা 2024 সালে আইন সংশোধন করে এখানে আনা হয়েছে, সেই কারণে 2024 সালে যখন আইন করা হয়েছে তার আগে যদি কোনো অপরাধ হয় তাহলে এখানে রেট্রোঅ্যাক্টিভিটির প্রশ্নে বিচার করা যাবে না। আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কীভাবে রিলিজ করবে? তো এটা আমরা বলেছি যে এই অ্যাপ্লিকেশনটা এটা নট উইদিন দি ফর্ম, এটা অ্যাপ্লিকেশনটা হয়নি, আইনের দৃষ্টিতে কোনো অ্যাপ্লিকেশনই হয়নি। তো ট্রাইব্যুনাল যতগুলো আইনগত প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেগুলো তারা ডিল করেছেন, অর্থাৎ তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয় নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে। আর যেটা বলেছেন যে ইভেন কনস্টিটিউশনাল কোর্টে গেলেও এই আইনে যে সমস্ত বিধান রাখা হয়েছে, অর্থাৎ এই আইনে যখন কোনো আসামির বিচার করা হয় তিনি তখন তার মৌলিক অধিকার দাবি করে সাংবিধানিক আদালতে কোনো প্রতিকার চাইতে পারেন না, অর্থাৎ তার কোনো মৌলিক অধিকার থাকে না। তো আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছিলাম, কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায়, তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা। এটা খুবই ইররেলেভেন্ট একটা জিনিস। এটা তোলা হয়েছে, এটা তারা জানেন যে আসলে এটা আইনগতভাবে কোনো মূল্য নেই, কিন্তু একটা নয়েজ তৈরি করার জন্য, একটা হাইপ তৈরি করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তারা এটা করেছে। যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। একটা বিষয় আমাদের একটু বলা বাকি আছে, যেটা আমরা লক্ষ্য করছি যে এই ট্রাইব্যুনালে বিচারের জন্য যার প্রক্রিয়া চলছে আসামি শেখ হাসিনা, তিনি নানান ধরনের, তার ব্যাপারে একটা আদেশ হয়েছিল অতীতে যে তার যে হেইট স্পিচ বা ঘৃণা সূচক যে সমস্ত বক্তব্য, সাক্ষীদেরকে ভয় ভীতি ছড়ানো সম্পর্কে যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যগুলো যাতে প্রচার না করা হয় বা ডিলিট করা হয় আদেশ ছিল আগের থেকে। এটা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি, আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন। এই খারিজ করেছেন ওনারা, এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে, এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকবে। তো এটা যে প্রাথমিকভাবে একটা সন্দেহ সংশয় তৈরির চেষ্টা করা হয়েছিল, আজকের এই আদেশের মাধ্যমে সেটার একটা নিষ্পত্তি হয়ে গেছে।